প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন করোনা এবং করণীয়তে। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক, আমরা জানি যে করোনা ভাইরাসের সংক্রমণ সারা বিশ্বময় হয়েছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি সংক্রমণের হার অনেক বেশি এই মুহূর্তে এবং একই সাথে মৃত্যুর তালিকাও বাড়ছে। এরকম একটি পরিস্থিতিতে আমাদের শিশুরা কেমন আছে, তারা ঘরবন্দি, অনেকটাই মনের বিষয়টিও খুবই নাজুক। এরকম একটি পরিস্থিতিতে তাদের নিউট্রিশন, তাদের মনের অবস্থা, তাদের স্বাস্থ্য সবকিছু মিলিয়ে আজকের আয়োজন সাজিয়েছি। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার মেজবা উদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, এবং একই সাথে অনলাইনে যুক্ত আছেন শায়লা নাসরিন, হেড অফ নিউট্রিশন, ICMH। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। দর্শক, আমরা আজকে প্রথমেই আলোচনায় যাব অধ্যাপক ডাক্তার মেজবা উদ্দিন আহমেদ, আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে করোনাকালীন যে সময়টি একটি ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ, এই সময়ে আসলে আমরা সবার খোঁজখবর নিচ্ছি এবং সবার যত্নের কথাও আমরা বলছি। আমাদের পরিবারে যারা শিশু রয়েছেন তাদের জন্য বিশেষ কি যত্নের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? শিশুদেরকে আমরা বাংলাদেশে 18 বছর পর্যন্ত শিশু বলি। জি, সেক্ষেত্রে শিশুদেরকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। একটা শিশু আছে যাদের আমরা 18 মাস পর্যন্ত ভাগ করি, শিশু আছে 5 বছর, তারপরে আমরা 12 বছর, 18 বছর। জি, যে শিশুগুলি 18 বছরের শিশু আছে, 18 মাসের, তাদের পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ খাওয়া উচিত। তাদের উইনিং ফুড যেটা আছে ঘরের তৈরি, বাইরের সেরিলাক ল্যাকটোজের মোটেই নয়, ঘরের তৈরি মাছ, মাংস, ডিম, ভাত, সবজি, খিচুড়ি যা আছে ঘরে যা তৈরি হয় এবং পুষ্টিকর, তাতে যেন প্রোটিন থাকে, ভিটামিন সি থাকে অন্যান্য খাবারের মধ্যে, এই যেগুলি এবং জিঙ্ক আছে, এরকম খাবারগুলিও দেওয়া যেতে পারে এগুলি। আর এই বাচ্চাগুলির 18 মাস পর্যন্ত যে টিকাগুলি দেওয়ার কথা, সেই টিকাগুলির ব্যাপারে তাদের সাংঘাতিকভাবে প্যারেন্টসদের থাকতে হবে। ডক্টর মেজবা উদ্দিন, আমরা টিকা নিয়ে বিশেষভাবে আপনার কাছ থেকে আরেকটু বেশ বড় করে বৃহৎ পরিসরে শুনতে চাইব। আমরা একটু জানতে চাই যে এই সময় যে ঘরবন্দি আমাদের যে শিশুরা, সেই শিশুরা তাদের মনের অবস্থাটিও কিন্তু খুব খারাপ এবং আমরা পাচ্ছি না অনেকেই তাকে ঘরবন্দি রাখতে। সেক্ষেত্রে আসলে তাদেরকে কিভাবে তাদের মনের অবস্থাকে বা মনের যত্নটি কিভাবে নেওয়া যায়? এটা সাধারণত ওই 18 মাস পর্যন্ত কোনো সমস্যা হয় না। 5 বছরের শিশুগুলি যারা একটু স্কুলে গেছে, তাদের স্কুল ফ্রেন্ডদের সঙ্গে ওরা দেখা করতে চায়, যেতে চায়, সেই ক্ষেত্রে সাধারণত আজকাল যে আছে অনলাইন সিস্টেম আছে, অনেকেরই আছে, যেটা মানে একটু সেইভাবে একটু যোগাযোগ রাখা যেতে পারে ওদের সঙ্গে। আর যদি ঢাকা শহরের শিশুরা হয় যাদের একটু ছাদের ব্যবস্থা আছে, বা গ্রামেও যদি অনেক গ্রামের বাড়িতে দেখা যায় বাড়ির আঙ্গিনাগুলি অনেক বড়, উন্নত সুন্দর আঙ্গিনা আছে, সেখানে তারা বিকালে 1-2 ঘন্টা বাচ্চাগুলিকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তবে বাইরে গেলে সম্ভব 5 বছরের উপরের বাচ্চাগুলিও একটা ফেস মাস্ক পরানো আমি জরুরি মনে করি, এবং সেক্ষেত্রে তারা ঘুরিয়ে নিয়ে আসলো। এবং ঢাকা শহরে যদি হয় ধনাঢ্য ব্যক্তি, তাদের বাড়ির ছাদে অনেকে আপনার করে রুফটপ গার্ডেন করে, সেই গার্ডেনে গিয়ে তারা কিছু সময় কাটাতে পারে। অনেকে সেই ব্যবস্থা যদি না থাকে, অনেকে দেখা যায় তাদের গাড়ি আছে, সেই গাড়িতে করে বাচ্চাগুলিকে নিয়ে অনেক সুন্দর জায়গা আছে আমাদের পার্লামেন্ট হাউস, তার পিছনে যে একটা গার্ডেন আছে, ওই গার্ডেনটা তারা কিন্তু একটা মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাস্ক পরে তারা এখন একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারে। তাতে বাচ্চাগুলি আমার কাছে মনে হয় একটু ভালো থাকবে। আমি বলি, আমার নিজের নাতনি আছে, আমার ছেলে, ও বিশেষ করে তার ওয়াইফও ডাক্তার, তারা মাঝে মাঝে গাড়ি নিয়ে ওই এলাকাটা একটু বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যায়, মানে আমার বাসার কাছে এটা, তাতে একটু তারা উৎফুল্ল প্রকাশ করে ভালো থাকে। মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল হেলথটা বাচ্চাদের জন্য খুবই দরকার। বড় বাচ্চাদের ক্ষেত্রে আমি যা বলি, যারা 10 মানে এদের টিনেজার বলতে পারি, তাদের জন্য আরও একটু বেশি দরকার। তাদের অনেকে ঘরে হয়তো তারা একটু খেলাধুলা করতে পারে, অনেকের ঘরে ক্যারম বোর্ড থাকতে পারে, দাবা থাকতে পারে, বা অন্য অন্য জিনিসপত্র থাকতে পারে খেলাধুলার, বা অনেক বড় বাড়িতে দেখা যায় তাদের আছে, টেবিল টেনিস আছে। ইনফ্যাক্ট আমার বাড়িতে টেবিল টেনিস আছে, টেবিল টেনিসটা খেলতে পারে। এটা তাদের স্বাস্থ্যের একটা এক্সারসাইজও হয়, একটা ব্যায়াম হয়ে যাচ্ছে, প্লাস মনটা ভালো লাগে। এবং তারা অন্য বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে স্কাইপিতেও ওরা কিছু কথাবার্তা বলতে পারে, এবং দরকার হলে বন্ধুদের সঙ্গে ওরা জুমে
কিছুটা ডিসকাশন করতে পারি লেখাপড়া নিয়ে। জি আর জুম কিন্তু কিছু ফ্রি জুম পাওয়া যায় 40 মিনিটসের, যেটা আমি জুমে আমার ছাত্রদেরকে পড়াই, কালকে আমি পড়াবো 3:30 থেকে। জি তো জুম ফ্রি জুম পাওয়া যায়, এই জুমটাকে আমরা ইউজ করতে পারি। এবং বিদেশে যাদের আত্মীয় স্বজন থাকে তাদের সঙ্গে স্কাইপিতে এই বাচ্চাদের আপনার যোগাযোগ রেখে তাদের মনটা ভালো হতে পারে। এটা একটা ভালো ব্যবস্থা। কিন্তু কোনো ক্রমেই এই সমস্ত বাচ্চাদের নিয়ে বাজারে হাটে যাওয়া উচিত না, একেবারে যাওয়া উচিত না। বাজারে হাটে গঞ্জে আমি আজকে একটা জিনিস না বললেই নয়, কালকে একটা আমি নতুন প্রজ্ঞাপন দেখলাম যে বাজারের যেটা ছিল মার্কেটিং টাইম, সেটা ছিল 4টা পর্যন্ত, সেটাকে এক্সটেন্ড করে কটা বলতে হয়েছে, 6টা কি 7টা বলতে হয়েছে। এটা আমার কাছে এই জিনিসটা দেখে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি। 7টা পর্যন্ত করা হয়েছে, এটা আমি দেখে একটু মনক্ষুণ্ণ হয়েছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই এত সময় ধরে তারা যখন বেরোয় শেষ পর্যন্ত কিন্তু তারা বাইরেই থাকে, এবং তারা কত বাচ্চার এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বাংলাদেশের মতো জায়গায় রিয়েলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মাছ একটা পড়তে পারে, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স এই যে 3 ফুট, অনেকে এখন বলে মেক ইট 6 ফুট, এটা ভেরি ডিফিকাল্ট। এটা সম্ভব না কোনো বাজারে গিয়ে, এটা ইম্পসিবল। এটা আমি জানি না এটা কিভাবে, আমার কাছে মনে হয় এখানে একটা সমন্বয়ের একটা অভাব আছে। কিংবা আমরা আসলে জনগণকে যেভাবে বোঝানোর চেষ্টা করছি তাদেরকে আমরা সঠিকভাবে সেই তথ্যটি কি তাদের কাছে বোঝাতে পারছি কিনা, কারণ আমার কাছে বোঝাতে পারছি না, আমার মনে হয় পাচ্ছি না, সেটি একটি বড় বিষয়। এবং আমরা হাসপাতালেও দেখছি যে আমাদের বাচ্চাদেরকে কোনো মাস্ক নেই, কোনো ধরনের প্রস্তুতি নেই, তারা মায়েরা চলে আসছেন বাচ্চাদেরকে নিয়ে। এটি একটি আসলে আমাদের সাধারণ মানুষের কিছুটা এই স্বাস্থ্যবিধি না মানার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এটা এখানে শুধু অন্য দেশও আছে, আমাদের দেশে হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু অন্য দেশও আছে। আমেরিকানরাও ওরা স্লোগান দিয়েছে আমরা উই ডোন্ট লাইক লকডাউন, কিন্তু ওই লকডাউন কথা আমেরিকানরা বোঝে, আমরা বুঝি না। আমি একটা ঘটনা বলবো লকডাউন সম্বন্ধে, এক মিনিট ছোট্ট করে। যদি 1975 সালে রহিমা বলে একটা বাচ্চার শরীরে প্রথমে স্মল পক্সের লাস্ট এটা দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত ওই বাচ্চাটাকে কি করেছে জানেন, ওটাকে পুরোপুরি আইসোলেট করে ফেলতেছিল। ওখানে লকডাউন হয়ে গেছিলো বাচ্চাটাকে, তাকে খাবার দিত, আত্মীয় স্বজন দূরেই ছিল, এবং তার ব্লিস্টার করা পর্যন্ত যে কদিন লাগে, এই বাচ্চাটা কিন্তু বেঁচে গেছিল। রহিমা ওয়াজ দ্য লাস্ট কেস, সেটা 1975। তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, এবং যে মেয়েটা আইডেন্টিফাই করেছিল তাকে তৎকালীন 250 টাকা দিয়ে তাকে করেছিল। আর যেটা করেছিল তাকে তো লকডাউন করলোই, এবং 5 কিলোমিটার ধরে দেখছিল যে আশেপাশে ভ্যাকসিন দেওয়া ছাড়া কোনো লোক আছে কিনা। ভ্যাকসিনটা কোথায় দিয়ে জানেন তো, এখানে কাজ করে মারত, সবারই আছে আমাদের এই বয়সে এখানে, আমার স্মল পক্স মানে এরকম পেঁচাই দিত, ওখানে একটু দিয়ে একটু 2 ফোঁটা দিয়ে একটু পেঁচাই দিত। সেইটা কে করছিল মনে আছে আপনার? হু ইজ দ্য ইনভেন্টর অফ দিস থিং? এটা ওই যে কাউ পক্স থেকে এটা করেছিল। দেখেন তখন থেকে কিন্তু এই জিনিসটা শুরু হয়েছিল। একটা বাচ্চাকে আটকে 5 কিলোমিটার ডায়ামিটারে তারা যত রোগ ছিল সবাইকে ভ্যাকসিন করেছিল, এবং একটা কেস আর নতুন করে হয়নি। অর্থাৎ ভ্যাকসিনেশনের একটা মানে আমরা ইতিহাস বা সংস্কৃতি যেটি আছে সেটি আমরা জানতে পারলাম ঐতিহাসিক। এবং শেষ লাস্ট পৃথিবীতে ইরাডিকেট হয়েছিল 1980 সালের মে মাসে। এই মে মাসে চলে গেল, মে মাসে দেখেন আর পৃথিবীতে জি ডক্টর মেজবাউদ্দিন, আমরা একটা ছোট্ট করে জানতে চাই একটা সুনির্দিষ্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সারা বিশ্বে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই কিন্তু আক্রান্ত হয়েছে, এবং আমরা শিশুদের কিন্তু মৃত্যুবরণ করতে দেখেছি এই কোভিড-19-এ। আপনার কাছে কি মনে হয় যে এই যে আমাদের বাংলাদেশে যদি যে আল্লাহ না করুন, আমরা কেউই চাই না যে কেউ আক্রান্ত হোক, কিন্তু যদি বাচ্চারা হয়ে যায় সেক্ষেত্রে তাদের জন্য কি করণীয় রয়েছে? আমাদের অভিভাবকরাও বেশ উদ্বিগ্ন থাকে এই বিষয়টি। আসলে বেশিরভাগ বাচ্চারা খুব বেশি অসুস্থ হয় না, যদি না তার কোনো কোমরবিডিটিস থাকে। বাচ্চাদের তো কোমরবিডিটিস আছে, যেরকম ধর কনজেনিটাল হার্ট আছে, তারপরে অনেকে আপনার থ্যালাসেমিয়া আছে, সিকেল সেল অ্যানিমিয়া আছে, নেফ্রোটিক সিনড্রোম আছে, ইমিউনোসাপ্রেসড। এই সমস্ত বাচ্চাগুলিকে খুব সতর্কতার সঙ্গে করতে হবে, এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ডাক্তার, শিশুর ডাক্তার তাদের সঙ্গে পরামর্শ করতে হবে। এই বাচ্চাগুলি স্পেশাল কেয়ারের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, এদিকে তারপরে কতগুলি বাচ্চা আছে যাদের ওবেসিটি একটা প্রবলেম, কিন্তু এই দেশে এখনো দেখা যায় যে 14 বছরের, আমি এর মধ্যে একটা 13 বছরের একটা মেয়েকে দেখছি, 13 কি একটু বেশি হবে, আর তার ওজন প্রায় 72 কেজি।
এই বাচ্চাগুলি যখন হবে, এবং অনেক ক্ষেত্রে দেখছি এই বাচ্চাগুলি ডায়াবেটিস দিয়ে আসে, হাইপারটেনশন দিয়ে আসে, এদের যদি কোভিড-19 হয়, রিয়েলি তারা এই যে যে 10 থেকে 20-এর মধ্যে যে ডেথগুলি দেখেন, এগুলি কিন্তু এই ধরনের বাচ্চাগুলির বেশি হয়। ইমিউনো সাপ্রেসড, হয়তো কেউ নেফ্রোটিক সিনড্রোম, স্টেরয়েড আছে, বা তারা অন্য অসুখে ভুগতেছে, কনজেনিটাল হার্টে, এরা মারা যাচ্ছে। তাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি আসলে অনেক বেশি। জি, ধন্যবাদ ডক্টর মিসবাহ। আমরা আপনার কাছে আবার আসবো। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডক্টর, আমাদের সাথে অনলাইনে একজন নিউট্রিশনিস্ট রয়েছেন, শায়লা নাসরিন। আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন শিশু বিশেষজ্ঞ, উনি কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই তাকে শুনতে পাচ্ছিলেন। আমরা আসলে এই যে লকডাউন অবস্থায় বাংলাদেশে এখন আছি, আমাদের শিশুদের যত্নটি আসলে নিয়ে কথা বলছিলেন আমাদের শিশু বিশেষজ্ঞ। তবে আমরা একটু জানতে চাই যে আপনি যেহেতু নিউট্রিশন নিয়ে কাজ করেন, আপনি একটু যদি বলেন যে আমাদের এই বাচ্চাদের খাদ্য তালিকায় কি ধরনের খাদ্য থাকা প্রয়োজন, বা তাদের নিউট্রিশনের যে অভাব রয়েছে সেই অভাবটি কিভাবে পূরণ করা যায়। তো প্রথমেই আছে খুব সময় উপযোগী প্রশ্ন এবং সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, এবং স্যারও বলছেন, আমি শুনছিলাম, অনেক কথাই চলে আসছে। সাধারণত শিশু হচ্ছে জন্ম থেকে 18 বছর পর্যন্ত, কাজেই শিশু না আমাদের জন্য আসলে এই করোনা ক্রান্তির সময় সবার জন্যই কিন্তু সঠিক পুষ্টির প্রয়োজন। কারণ আমাদের WHO এর মতো হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কিন্তু আমরা অনেকটাই সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত থাকবো। সেক্ষেত্রে বাচ্চাদের পুষ্টির গুরুত্ব অনেক বেশি, কারণ জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত তো শুধু আমরা বুকের দুধ খাওয়ার কথা বলবো, কারণ এক একটা ভাগ আছে কিন্তু বয়সে, সে অনুযায়ী কিন্তু আমাদের পুষ্টির সাজেশন বা আমাদের পরামর্শ দিতে হবে। আমরা 6 থেকে 9 মাস পর্যন্ত একটু ভাগ করে নিতে পারি সেই সময় বাচ্চারা কি খাবে, 9 থেকে 12 মাস এবং 12 থেকে 2 বছর। তো সেক্ষেত্রে আমরা একটু বলবো যে আমরা এখন প্রতিদিনকার খাবার যেটা মাছ, মাংস, দুধ, ডিম, ব্যালেন্স ডায়েট যেটা, হ্যাঁ, 6টা উপাদান খাদ্যের ঠিক মতোই থাকতে হবে, সেগুলো দিতেই হবে। তবে যেহেতু কোভিডের সময়, কোভিডের নির্দিষ্ট কোনো ডায়েট নেই, তবে আমরা তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বাড়ানোর জন্য যেটা করতে পারি, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার, যেমন হচ্ছে ভিটামিন ডি আমরা ডিমে পাচ্ছি, আমরা সানলাইট থেকে পাচ্ছি, আমরা বিভিন্ন ফর্টিফাইড সিরিয়ালে পাচ্ছি, আমরা দইয়ে পাচ্ছি, রেগুলার খাবারে কিন্তু আমরা ভিটামিন ডি পাচ্ছি, সেটা একটু নিতে পারি। তারপর জিঙ্ক সমৃদ্ধ খাবার, যেটা হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিমে আমরা রেগুলার পাচ্ছি, এটা আমাদের রেগুলার নিতে হবে। এবং ভিটামিন সি জাতীয় খাবার, হ্যাঁ, ভিটামিন সি খুবই অ্যাভেলেবল, প্রতিদিন একটা লেবু খাওয়ালেই যথেষ্ট। আমরা প্রাকৃতিক উৎস থেকেই পাই এগুলো। জি, প্রাকৃতিক উৎস থেকেই পাচ্ছি আমরা এই খাবারগুলো। বাইরে খুব কস্টলি না খাবারগুলো, ঘরেই খাবার আছে, সেগুলো একটু আমাদের বুঝে রেগুলার খাবারে আমাদের রাখতে হবে। এভাবে কিন্তু শিশুদের পুষ্টি মেনটেন করা প্রয়োজন। আর শিশুরা আক্রান্ত একটু কম হচ্ছে কারণ স্কুল কলেজ বন্ধ, এখন তারা বাসায় থাকছে, কিন্তু তা বলে তাদের অবহেলা করা যাবে না। পাশাপাশি তাদের কিন্তু মনের স্বাস্থ্য, যেটা স্যার বলেন, খেলাধুলার বিষয়টি নিশ্চিত করতে হবে। জি, আমরা ধন্যবাদ শায়লা নাসরিন। আমরা একটু জানতে চাই যে আমাদের সাম্প্রতিক যাপিত যে জীবন এই করোনাকালীন সময়, সেটিতে কিছুটা পরিবর্তন এসেছে। আমরা বায়োলজিক্যাল ক্লক যেটা বলি, সেটি অনেকটা পাল্টে গেছে। এই যে এই সময়ে আমরা যেটি দেখছি যে আমাদের খাবার বা আমাদের যে নিয়মিত যে বিষয়গুলো, আমাদের কার্য প্রণালী, আমরা যা কাজ করছি, সেখানে অনেক পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমরা যে খাদ্য তালিকা আপনি যেগুলো বললেন, সেগুলো অনেক সময় পূরণ হয় না, বা আমরা সময় মতো আমরা খেতে পারছি না। এটা বাংলাদেশের আসলে সাংস্কৃতিকভাবে যদি চিন্তা করেন, বা সংস্কৃতি যে রয়েছে বাংলাদেশের, সেখান থেকেও কিন্তু আমরা কিছুটা পিছিয়ে আছি অন্য দেশের তুলনায় বা অন্য জাতির তুলনায়। সেক্ষেত্রে আসলে এই অবস্থাতে, এই সময় ক্রান্তিকালীন সময়ে আসলে আমাদের খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্যের যেই সময় খাদ্য গ্রহণের যে সময়টি, এটি আসলে কীরকম হওয়া প্রয়োজন মনে করেন? যদি লকডাউনে যদি আমরা ঘরে বসে থাকতে হয়, তবে খাদ্য ব্যবস্থা, যেমন আমরা অনেক বেশি কার্বোহাইড্রেট খেয়ে ফেলছি, কিন্তু আমরা শরীর চর্চাটি করতে পারছি না, এরকম একটি বাস্তবতায় আসলে খাদ্য তালিকা বা খাদ্যের যে মান, পুষ্টিমান, কোন কোন খাদ্যগুলো আমাদের বেশি জরুরি, এবং খাদ্য গ্রহণের সময়টি নিয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, খাদ্য গ্রহণের সময়টা হচ্ছে যে আসলে আমাদের নিয়মিত খাবারটা গ্রহণ করতে হবে। আর লকডাউনের সময় কিন্তু এখন কিছুটা সুবিধা আছে, আমাদেরকে যে খাবারগুলো একটু ভ্যানে করে পৌঁছে যাচ্ছে, যাতে আমরা একটু কিন্তু আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কিন্তু কিনতে পাচ্ছি। এই সুবিধাটা কিন্তু আমরা নগরে পাচ্ছি, গ্রামেও কিন্তু এটা অনেকটা পৌঁছে গেছে। তো খাবারের বিষয়টা হচ্ছে, প্রথমে আমি বলবো একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমি ফার্স্টে বলবো। নিরাপত্তার ব্যাপার, খাবারটা বাইরে থেকে আসছে, আমি একটু যোগ করি, তো ওটা একটু ভালো করে ধুয়ে আমরা খেতে পারি, এবং খাবারের সময়টা লক্ষ্য করতে হবে। কারণ করোনাকালীন সময় দেখা যায় যে আমরা হয়তো
নিয়মিত খাবারটা গ্রহণ করছি না কিন্তু, হ্যাঁ, বাসায় অনেকে অফিস ছুটি বা বাচ্চাদের স্কুল ছুটি, সেক্ষেত্রে খাবারটা একটু টাইমলি দিনে 5 থেকে 6 বার খেতে হবে। যেমন আমরা সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে আমাদের খাবারটা শেষ করতে পারি। আমরা 10টা থেকে 11টার মধ্যে একটা নাস্তা, হালকা নাস্তা করলাম, পুষ্টিকর নাস্তা। আমরা দুপুরে, বিকেলে এবং রাতে, মানে আমাদের খাদ্য সময়টা ঠিক রাখতে হবে। এবং যে কোনো শরীরে, সে বড়ই হোক ছোট হোক, পুষ্টি যখন আমরা নির্ধারণ করব, রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যখন বাড়াতে চাইবো, সেক্ষেত্রে খাবারের দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। তবে একটা ভালো দিক হচ্ছে যে আমরা বাইরের খাবার কিন্তু আমরা একটু কম খাচ্ছি। যেমন কিশোরী বয়সে বাইরের খাবার প্রবণতা একটু বেশি থাকে। জি যেমন আমাদের অনেক এখন দোকান আছে ফাস্ট ফুডে, হ্যাঁ, এটা কিন্তু এখন কমে গেছে এবং বাচ্চারাও কিন্তু বুঝতে পারছে, কারণ করোনা আমাদের সঙ্গী হয়ে গেছে। আমরা বাচ্চাদেরও কিন্তু বোঝাতে পারছি যে আমাদের এখন কি করতে হবে, কি করা উচিত। কাজে আমরা যদি আমাদের দৈনন্দিন যে খাবারগুলো, কার্বোহাইড্রেটের বিষয়টা বলছেন, আমাদের বডিতে কিন্তু 55 থেকে 60% এনার্জি আসে কার্বোহাইড্রেট থেকে, বাকি 15 থেকে 20% প্রোটিন এবং 30% ফ্যাট থেকে আসে। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের খাবার একটু তেলটা বেশি যোগ করবো, যেটা আমাদের ক্যালোরি বেশি আসবে। আর কার্বোহাইড্রেট, এক্সারসাইজের কথা বলেন, আমাদের যদি স্যার যেটা বলেন, অনেকগুলো উৎস বলেছে, খোলা ছাদের কথা, একটু আঙিনার কথা বলছেন, ঘরে যদি ব্যবস্থা করা যায়, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে খাবারের সাথে সাথে এক্সারসাইজটা আসবে এবং এটা আমাদের নিজেদেরই ব্যবস্থা করতে হবে। জি এবং এর সাথে আমরা যেটা দেখছি যে আমাদের এই শহরের মানুষ বলেন, যদি তাদের এই যে মুটিয়ে যাবার প্রবণতা একটু কিন্তু দেখা যাচ্ছে বেশি, সেই কারণে নিশ্চয়ই আপনার যেই পরামর্শগুলো দিলেন সেগুলো তারা গ্রহণ করবেন আশা করি। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আলোচনায় আছেন। আমি প্রফেসর মেজবাউদ্দিন আপনার কাছে একটু আসতে চাই যে আপনার যেটা খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনায় ছিলাম আমরা এই পর্যায়ে থেকে যদি বলি যে বাংলাদেশে যে টিকাদানের যে একটা প্রক্রিয়া রয়েছে, একটি সংস্কৃতি রয়েছে এবং পৃথিবীতে এটি একটি আমরা অনেকেই প্রশংসা দাবি রাখে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এখানে। এই যে টিকাটি যে সময় মতো নেওয়া, এই যে লকডাউন পরিস্থিতির সময়ে বা অনেক সময় আমরা বলি যে হলুদ কাপড়ে যে কোনো জায়গায় আমরা আগে যেমন টিকাদান কর্মসূচি পালন করতাম, এই সময় এই বাস্তবতায় কিন্তু সেটি অনেক সময় সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে যে সময়ের মতো উপযোগীভাবে টিকাদানটি কিভাবে সম্ভব হবে, বা আমরা যারা টিকা দিতে পারছি না সময় মতো, তাদের জন্য কি পরামর্শ রয়েছে স্যার? আসলে এই পিয়ার সঙ্গে এই ব্যাপারে আমরা কথা বলেছি। আমি বাংলাদেশ শিশু শিক্ষক সমিতির সাবেক মহাসচিব ছিলাম, আমি বর্তমান ইসি মেম্বারও বটে। আচ্ছা, আমাদের বিপিএর প্রায় অনেক সময় মিটিং হচ্ছে, আমাদের ওয়েবিনার মিটিংয়ে আমরা গভর্নমেন্টকে অলরেডি জানিয়েছি যে আমাদের কাভারেজ যেখানে 89-90% ছিল, সেটা নিয়ে আমাদের 65-66% হয়েছে এবং গভর্নমেন্টও তারা আপনার চেষ্টা করতেছে। এখানে বিশেষ করে প্যারেন্টসটাই তারা ওয়ারিড যে বাচ্চাটা নিয়ে টিকা কেন্দ্রে যাবে কিনা। ওখানে একটা গ্যাদারিং হয়, তো আমার মনে হয় ওখানে সামাজিক দূরত্ব বজায় রেখে যিনি ভ্যাকসিনেটার তার এটা দায়িত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে এবং হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রেখে, এবং গণস্বাস্থ্যে আমাদের কিন্তু ভ্যাকসিনটা ভালোই চলছে। আমি ভ্যাকসিন ডিপার্টমেন্টটা আমি মাঝে মাঝে একটু করি, পর্যবেক্ষণ করি। ওখানে আমাদের ঢুকেই হাত ধোয়ার ব্যবস্থা আছে এবং তারা সামাজিক দূরত্ব বজায় রেখে, এমনকি আমাদের মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নারও আছে, ব্রেস্ট ফিড করায় আগে যদি দরকার হয় ভ্যাকসিনটা দিচ্ছি। কিন্তু আমরা যেটি বলতে চাচ্ছিলাম যে আমরা আগে যেমন দেখতাম যে কোনো একটি জায়গায় একটা টেবিল বসিয়ে আমরা একটা হলুদ কাপড়ে, এটা গ্রামগঞ্জে এখন আছে, কিন্তু এটা সংখ্যাটা যেহেতু প্রথম দিকে একটু কমে গেছে, এখন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যে এই সমস্ত কারণে, তবে একটু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। এটা একসময় মনে হয় 50-55% নেমে আসছিল, কিছুদিন আগে এটা আমি খবর নিলাম 60%-65%-এর কাছাকাছি। এটা হয়তো শীঘ্রই আবার এগিয়ে যাবে। এই ভ্যাকসিন দিতেই হবে। ভ্যাকসিন না দিলে যেটা হবে, এটা আমি বলেছি, ভ্যাকসিন না দেওয়ার জন্য তারা বিভিন্ন অসুখে ভুগবে, অসুখের জন্য তাদের অপুষ্টি হবে এবং অপুষ্টি হলেই তাদের নানাবিধ অসুখে ভুগবে। এবং ইউনিসেফ অলরেডি ফোরকাস্ট করেছে যে বাংলাদেশে নেক্সট 6 মান্থে 28,000 আন্ডার 5 চিলড্রেন মর্টালিটি হতে পারে এবং বিশ্বব্যাপী এটা বলছে যে এটা 14-15 হাজার প্রতিদিন পুরো বিশ্বে এটা হতে পারে। এবং তারা এটা প্রেডিক্ট করছে যে নট অনলি ম্যাটারাল মর্টালিটিও এটা বেড়ে যাবে। বুঝছেন, ম্যাটারাল মর্টালিটি ঠিক মতো হচ্ছে না, এন্টিনেটাল চেক আপ হচ্ছে না, মায়েদের ডেলিভারি কিন্তু কম হচ্ছে না, আগে যা হতো ওরকমই আছে। কিন্তু এটা তো অলরেডি সার্ডের একটা সিদ্ধান্ত যে প্রেগনেন্ট হয়ে গেছে তার তো ডেলিভারি হতে হবে, তাদের নিয়েও সমস্যা হচ্ছে।
তারা অনেক হাই রিস্ক প্রেগনেন্সিগুলি তাদেরকে অনেক সময় ঘরেই চেষ্টা করতে হচ্ছে, বা হাসপাতালে চিকিৎসা করতে গেলে তারা বলে কোভিডের টেস্ট নিয়ে আসো। কোভিড টেস্ট তাহলে তারা অনেকে করতে যাচ্ছে না, কোভিডের ভয়ে সার্জনরা হাত দিচ্ছে না। সেই সমস্ত কারণে ম্যাটারাল মর্টালিটিও বেড়ে যাচ্ছে। এই দিকে খেয়াল রাখতে হবে। এবং ইউনিসেফ বলছেন যে আমরা 10 বছরের যে অর্জনটা আমাদের বিশ্বব্যাপী হয়েছে এই করোনার 6 মান্থে, আজকে 6 মান্থ পূর্ণ হলো প্রায়, মঙ্গলবার দিন, আজকে বুধবার, 6 মান্থে আমরা 10 বছর অর্জনকে আমরা হারাতে চলেছি। এটা ইউনিসেফের বক্তব্য এটা। তো সেই জন্য ভ্যাকসিনের দিকে এসেন্সিয়াল ভ্যাকসিনগুলি অবশ্যই আমাদের পিতা মাতাদেরও সময় মতো যদি না দিতে পারে, যে ডেটে দেওয়ার কথা সেই ডেটে যদি না দিতে পারে, তাহলে কি সেটা পরে দিতে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, সেটাই বলছি যে সেটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। যে পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে পরে গেল তারপরে ভ্যাকসিনটা দিবে, এটা কোনো সমস্যা নাই। এক মাস যদি গ্যাপও হয়ে যায় পরে গিয়ে 1 মাস পর ওই ভ্যাকসিনটা দিয়ে নেবে, তাতে কোনো সমস্যা হবে। কিন্তু ভ্যাকসিনগুলি কমপ্লিট করতে হবে। স্যার, এই যে শিশুরা যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, সংক্রমিত হয় এই করোনা ভাইরাস দ্বারা, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ কি চিকিৎসা রয়েছে? আমরা জানি যে ঢাকা মেডিকেল কলেজে এখন একটি করোনা বাচ্চাদের জন্য একটা করোনা ইউনিট করা হয়েছে। তো সেক্ষেত্রে এই যে বেড সংখ্যা বা বিভিন্ন হাসপাতালে কি শিশুদের জন্য আলাদা ব্যবস্থা করা যায় কিনা? আপনি যেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকটা ডিভিশনাল হেডকোয়ার্টারে যে মেডিকেল কলেজ আছে সেখানে ঢাকা মেডিকেল কলেজের মতো একটা শিশু করোনা ইউনিট করা উচিত, এবং যেখানে সব ফ্যাসিলিটিস থাকবে, এবং ওখানে অক্সিজেন থেকে শুরু করে এখানে দরকার ইনফ্যান্ট ভেন্টিলেটর দরকার লাগতে পারে, লাগলে আমি কী করবো, সেখানে তো প্রত্যেক জায়গায় থাকা উচিত। তো আমি যদি অ্যাডাল্টের কথা বলি একটুখানি পাশাপাশি, ধরেন এই যে বাংলাদেশে ভেন্টিলেটর নিয়ে কথাবার্তা হচ্ছে, ভেন্টিলেটর চেয়ে বেশি দরকার ছিল এখানে হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা আমাদের বাংলাদেশে সেদিন আবার সে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল বলেছেন 102টা আছে মাত্র পুরো বাংলাদেশে, এবং অক্সিজেন কনসেন্ট্রেটর আছে মাত্র 98। আর এগুলির দাম কিন্তু অত বেশি না, আমি যদি 3 লক্ষ 4 লক্ষের মধ্যে। এগুলি পুরো বাংলাদেশে যদি হাজারখানিকে আনা যায়, দুইটাই বোথ অফ দ্যাম, তাহলে অক্সিজেন মানে ভেন্টিলেটরের অনেক ইয়েটাকে করা যায়। ওখানে 60 লিটার পর্যন্ত অক্সিজেন পার মিনিটে দেওয়া যায়, এবং সেটাতে বরঞ্চ লাভ হয়। আপনি একটা ভেন্টিলেটর পড়লেই তার একটা রিস্ক অফ ভেন্টিলেটরের হয়ে যায়, থাকে এটা ইনফেকশন এভরিথিং, কিন্তু নেজাল ক্যানুলাটা দিলে ওই রিস্কটা থাকে না, এবং ওইটার কস্টিংও কমে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওটা থেকে রিকভারি হয়ে চলে যায়। তাহলে আমাদের ভেন্টিলেটর কম লাগলো, রুগীগুলির পয়সা কম লাগলো। এটা ভেন্টিলেটরের তো আমি দেখেছি যে সমস্ত রুগী এই দেশে ভেন্টিলেটরে যাচ্ছে তারা ফিরে আসতেছে খুব কম। জি, সেই বিষয়টি তো রয়েছেই। আমরা একটু শিশুদের বিষয়ে একটু জানতে চাচ্ছি যে তাদের জন্য স্পেশাল কি কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে কিনা? আমরা তো আসলে ট্রিটমেন্ট বিষয়ে না, ট্রিটমেন্ট তো আসলে এটা বিশেষ কোনো ট্রিটমেন্ট না, এটা মেইন ট্রিটমেন্ট হলো অক্সিজেন দিতে লাগে, অক্সিজেন, আর কনজারভেটিভ যেই সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, তার নিউট্রিশন, কন্ট্রোল ইনফেকশন, এবং এগুলি কিন্তু যেহেতু রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়, পাশাপাশি অন্য ইনফেকশন আসতে পারে। আমরা দেখেছি কোভিড উইথ ইউটিআই, কোভিড উইথ টাইফয়েড, তখন টাইফয়েডের চিকিৎসা করতে হবে। কোভিড ইউটিআই এখন কিন্তু আমরা দেখছি যে উপসর্গেরও কিছু পরিবর্তন আসছে, যেমন আমরা ডায়রিয়া দেখছি, ডায়রিয়া তো বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া একটা শুধু ডায়রিয়ারই প্রেজেন্ট করতে পারে, ডায়রিয়া ভমিটিং, সেক্ষেত্রে আপনি কোভিড এটা সাসপেক্ট করতে পারেন। আর সেক্ষেত্রে যদি প্রপারলি ওই নিউট্রিশনটা মেনটেন করা, ফ্লুইডটা মেনটেন করা, আইভি ফ্লুইডটা মেনটেন করা দরকার হলে, বা খেতে পারলে ওরাল নিয়ে দিতে হবে, ইলেকট্রোলাইটটা দেখতে হবে। এটা খুব বেশি জানেন তো, এই করোনা ভাইরাসগুলি 10-11 দিনের বেশি তারা কার্যকর থাকে না। 11 দিন পরে করোনা ভাইরাস শরীরে খুব একটা সুবিধাজনক অবস্থানে থাকে না, কিন্তু ওইটা যে ক্ষতি করে যায়, ও ক্ষতিটা বহুদিন থাকে, ওইটা রিপেয়ার করতে মানুষের অনেক সময় লেগে যায়, এবং সেই জন্য তাদের ভেন্টিলেটরে মাসের পর মাস তাদের থেকে অনেকে, আপনার মনে আছে কিনা ডক্টর মির্জা নাজিম, স্কয়ার, উনি আমার 1 বছরের আবার সহপাঠী বলতে পারেন, উনি 5th ইয়ার, আমি 4th ইয়ার, আমরা একসঙ্গে ক্লাস করেছি, ভালো বন্ধু। এরকম অনেক গুণী চিকিৎসককে আমরা আসলে হারাতে দেখেছি, এবং শহীদ হয়েছেন তারা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আমি একটু শায়লা নাসরিন আপনার কাছে আসতে চাই, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা এক্সট্রিম এজ বলি যে শিশু এবং
বয়স্ক যারা রয়েছে সিনিয়র সিটিজেন রয়েছে, আমরা দুইটি সম্প্রদায়ের বা সমসাময়িক সব বয়সের মানুষকে আমরা চিন্তা করি বেশি। আমরা যেমন শিশুর কথা বলছিলাম, আমাদের সাধারণ মানুষেরই বা আসলে এই মুহূর্তে নিউট্রিশনের কেমন প্রয়োজন বা বিশেষ করে ইমিউনিটি বুস্ট আপের কথা বলা হচ্ছে, আমাদের স্যারও বললেন আজকে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য কোন কোন খাদ্য আমাদের বিশেষভাবে প্রয়োজন। ধন্যবাদ শাহেদ ভাই। আমাদের পাশাপাশি গর্ভবতী প্রসূতি মায়ের কথাও চিন্তা করতে হবে, আসলে সব বয়সে চিন্তা করতে হবে। তো আমাদের শিশুদের কথা তো আমরা বলেছি, তাদের বুস্টাপের কথা, যেসব খাবারের কথা, বয়স্কদের কথা, কারণ যখনই 50-এর পরে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ দেখতে পাচ্ছি, কমরবিড থাকেন, হাইপারটেনশন থাকতে পারে, ডায়াবেটিস, স্ট্রোকের পেশেন্ট থাকতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিন্তু তার বয়স, তার ওজন অনুযায়ী, তার রোগের শারীরিক ধরন অনুযায়ী তার ডায়েটটা আলাদা হয়। সেক্ষেত্রে আমাদের তাদের পার্সন টু পার্সন আলাদা করে ডায়েট দিতে হবে, দেখতে হবে, হিস্ট্রি নিতে হবে তাদের শারীরিক অবস্থা কি। তবে ইমিউনিটি বুস্ট আপের জন্য আমি একটু বলছিলাম যে তাদের একটু ভিটামিন ডি এর কথা, কারণ কিছু স্টাডিতে এসেছে যে কিছু আইসিইউ, কোভিড-19 যে আইসিইউতে আছেন তাদের ডি ডেফিসিয়েন্সিটা ছিল, রিসেন্ট স্টাডিতে কিন্তু আছে। তো ডি ডেফিসিয়েন্সির জন্য আমাদের বাংলাদেশে প্রচুর রোদ, আমরা একটু সানলাইট 10 থেকে 15 মিনিট আমরা রোদে থাকতে পারি, এটা একটা বিষয় আছে। তারপরে একটু প্রোটিনের বিষয়টা আছে, আমাদের প্রোটিন জাতীয় খাবার নিতে হবে, কারণ ইমিউনিটি বুস্ট আপের ব্যাপার এটা। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে সে সিকিউরিটি পেশেন্ট কিনা। যে আমি বলছিলাম যে বয়স অনুযায়ী, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে, কারণ বিভিন্ন ডিজিজে ভুগছেন তারা, সেই অনুযায়ী আমাদের ডায়েটটা চারটা করতে হবে। তারপর সির কথা বলছি, কারণ এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল, কাজে সিটা খাবার প্রতিদিনকার খাবার রাখতে হবে। তবে তার ওজনটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ওবেসিটিটা কিন্তু মারাত্মক ঝুঁকি কোভিড-19 এর জন্য। সেক্ষেত্রে আমরা ওজনের জন্য যেটা করতে পারি, এখন তো আসলে পুষ্টিবিদের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না বা ডক্টরের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা কিন্তু ফোনে সেবা দিচ্ছি, টেলিমেডিসিনের সেবা বা ফোনে আমরা পরামর্শ দিচ্ছি। সেক্ষেত্রে তাকে একটু হাঁটতে হবে, ঘরে কিংবা একটু ছাদে যদি সম্ভব হয় তাকে নিরাপদে থেকে হাঁটতে হবে, এবং খাবারটা অবশ্যই খেয়াল করতে হবে। বয়সের সাথে তেল জাতীয় খাবার, তেল, চিনি, লবণ, এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে, যেটাতে ওজন বেড়ে যায়। এবং প্রথমে আমি বলবো যে বয়স অনুযায়ী যেহেতু তার ডায়েট করতে হবে, আমরা বুঝতে পারছি যে সে আসলে কোন বয়স, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট আমরা বেশি পাই, এটা তো বাংলাদেশে বড় একটা জনগোষ্ঠী হচ্ছে ডায়াবেটিক আক্রান্ত। সেক্ষেত্রে তাদের আমরা বলবো যে একটু আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে। আপনি কার্বোহাইড্রেট কথা আগেও বলছিলেন যে কার্বোহাইড্রেট আমরা বেশি খাই, খেলে আমাদের কমপ্লেক্স লাল চাল, লাল আটা, লাল রুটি, লাল চিড়ে, এই জাতীয় খাবার, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলটা বাড়াবে না, হ্যাঁ ঠিক রাখবে। কাজে আমাদের এই ধরনের খাবার দেখতে হবে। মিষ্টি জাতীয় খাবার, তেল জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে বয়স্কদের জন্য। আর গর্ভবতী মা, প্রসূতি মাদের জন্য যেটা তাদের একটু খাবার বেশি খেতে হবে, কারণ গর্ভবতী মাদের কথা আমি বলছি, তারাও কিন্তু এর মধ্যে আছেন। তাদের যেমন ডেইলি 2400 থেকে 2600 ক্যালোরি ডেইলি নিতে হবে এবং একবেলা বেশি খেতে হবে। আর প্রসূতি মাদের একটু বেশি খেতে হবে, 26 থেকে 2800 ক্যালোরি নিতে হবে। মোট কথা হচ্ছে যে আমাদের বয়স অনুযায়ী আমাদের বিএমআইটা তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা তার পুষ্টিগত অবস্থা বুঝতেই পারি বিএমআই দিয়ে। সেটা নিশ্চিত করে যদি সম্ভব হয় আমাদের খাবারের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ ডক্টর। আমাদের আজকে যে ডক্টর কথা বলছিলেন আমাদের শিশু বিশেষজ্ঞ, এবং একই সাথে আপনি নিউট্রিশনিস্ট, আপনি নিজেও কিন্তু এই বিষয়গুলো চমৎকার করে আমাদের দর্শকদের জন্য বললেন, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রফেসর মেজবা আপনার কাছে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে করোনার সময়ে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, MIS-C বলে একটি বিশেষ রোগের কথা বলা হচ্ছে, যে এটা আসলে কি ধরনের বিষয় এবং করোনার সাথে এটার সম্পর্ক কি? ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। তো সেটা যে সমস্ত শিশুগুলি করোনা পজিটিভ হয় তাদের সাথে তাদের অনেক বাচ্চাদের, বিশেষ করে ইউরোপ বা আমেরিকাতে পাওয়া গেছে। ভারতও কিছু কেস করছে, বাংলাদেশে 2টা কেস পাওয়া গেছে, আমাদের একজন পিডিয়াট্রিশিয়ান করছে এটাকে। তো সেখানে হয় কি, বাচ্চাগুলি হাইলি ফিব্রাইল থাকে মোর দেন 5 days, এবং সেই বাচ্চাগুলির চোখগুলি একেবারে লাল চোখ হয়ে যায়, এবং লিপগুলি ক্র্যাকড লিপ হয়ে যায়, ফেটে যায়, ড্রাই থাকে, এবং জিহ্বাগুলি ড্রাই থাকে, স্ট্রবেরি টাইপের ফেটে যায়, একেবারে স্ট্রবেরি টাইপের লাল হয়ে যায়। এইটা ইম্পর্টেন্ট। এবং গলার আশেপাশে কতগুলি লিম্ফ নোড বড় হবে, অ্যাডিনোপ্যাথি, লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি এইটা। এবং বাচ্চাগুলি দেখবেন যে তারা ইরিটেবল হবে, তারপর ট্যাকিকার্ডিয়া থাকবে, অনেকে বাচ্চাগুলি দেখা যায় শকে চলে গেছে, এবং এদের ডায়রিয়াও থাকতে পারে, এদেরও ডায়রিয়া থাকতে পারে, শকে চলে গেছে, এরকম অবস্থা হতে পারে। সেই ক্ষেত্রে বাচ্চাগুলির আপনার সব কিছু করে এই বাচ্চাগুলির আপনার ডায়াগনোসিস, এটা মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে বোঝা যায়। তো এটা
ক্লিনিক্যাল ডায়াগনোস করে চিকিৎসা শুরু করার আগে কনফার্মেটরি কিছু পরীক্ষা আছে, এটা সম্ভব। সেটার মধ্যে একটা ইকোকার্ডিওগ্রাম করা যেতে পারে। একটা ইকোকার্ডিওগ্রাম একেবারে প্রথম দিকে করলে এটা কিছু পাওয়া যাবে না, একটু পরে 5-7 দিন পরেই করতে হবে। করলে তার করোনারি ভেসেলসগুলি ডাইলেটেড এবং অ্যানোরিজম থাকতে পারে। 5-7 দিন কি করোনা ভাইরাস পরীক্ষা শনাক্ত হওয়ার পরে? না না না, টোটাল ইয়ে থেকে এবং ওই সমস্ত ইয়ে দিয়ে আসলে মোটামুটি ধরে নিতে হবে তার করোনা পজিটিভ, এবং সঙ্গে সঙ্গে একটা করোনা টেস্ট দিয়ে দেওয়া উচিত। এবং দেখা যাবে যে তার করোনারি ভেসেলসগুলি ডাইলেট হয়ে আছে। এবং কিন্তু লাং অর্থাৎ তার চমৎকার থাকতে পারে, নো ইনভলভমেন্ট অফ দ্য লাং, যেখানে অন্য ক্ষেত্রে লাংটাই বেশি ইয়ে হয়, বড়দের এফেক্টেড হয় এখানে। এবং আমরা কিন্তু কাওয়াসাকি ডিজিজের কথা শুনেছি, এটা সিমিলার উইথ কাওয়াসাকি, সেখানে তো ইয়ে থাকবে না, আপনার কোভিড থাকবে না। কাওয়াসাকিগুলি সাধারণত এটা জাপান এবং এটা এশিয়ান ডিজিজ, কিন্তু এটা মেনলি রিপোর্টেড হয়েছে ইংল্যান্ড থেকে। এটা মনে হয় 150টার মতো কেস সোফার, আমি 120টা শুনছি বেশ কিছুদিন আগে। এবং আমেরিকা তো একজ্যাক্ট নাম্বারটাই বলতে পারবো না, তো অনেক হবে ওখানে, তারা পিডিয়াট্রিশিয়ানরা পাচ্ছে অনেক কেস। এগুলি যদি চায়নাতে কিন্তু দেখেছি, হ্যাঁ এটা চায়নাতেও। এই কেসগুলি যদি আমরা ঠিক মতো ডিটেক্ট করতে না পারি, প্রপারলি চিকিৎসা দিতে না পারি, তাদের একটা হাই মর্টালিটি রেট আছে এটা। এবং এটার তো কিছু ইনভেস্টিগেশন তো লাগবে। একটা সিবিসি করলে দেখা যাবে তার সিআরপিটা অনেক হাই হবে, হাই হবে। আরেকটা ইম্পর্টেন্ট, প্লেটলেটগুলি যাই থাকে শেষের দিকে প্লেটলেট এখানে অনেক বেশি হয়, 1 মিলিয়ন হয়ে যেতে পারে। এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা এটা স্যার, এটা একটু জানতে চাই যে এটা কি করোনার মতো ছোঁয়াচে কোনো রোগ কিনা? না, করোনা ছোঁয়াচে, এইটা ছোঁয়াচে না। আচ্ছা, কিন্তু এটা কি সিকুয়েলি বা কনসিকুয়েন্স? এটা এখন কি করা যায়, একসঙ্গে হয় আর কি, তারপরে যে আরো ইম্পর্টেন্ট, এটা প্লেটলেট বেড়ে যাচ্ছে। এবং আরেকটা ইয়েতে একটা আল্ট্রাসাউন্ড করলে আপনার গল ব্লাডারের মধ্যে পানি পাওয়া যেতে পারে, এটা একটা ফাইন্ডিংস। আচ্ছা, তাহলে ইকো করলেন, গল ব্লাডার একটা ইকো করলেন, আর একটা আল্ট্রাসাউন্ড করলেন, আর একটা সিবিসি করলেন। এই তিনটাই আরাম তার চিকিৎসা করার জন্য, শুরু করার জন্য। চিকিৎসাটা আসলে সহজ, এবং আমাদের সেই ওষুধটাও তৈরি হয় হিউম্যান ইমিউনোগ্লোবিন IVIG, এটা 2 গ্রাম প্রতি কেজিতে, একটাই ডোজ। আচ্ছা, 1 ডোজ দিতে হবে 12 ঘন্টা ধরে, স্লোলি সময় ধরে। এবং অ্যাসপিরিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, 80 থেকে 100 মিলিগ্রাম পার কিলো পার ডে, 4 ডিভাইডেড ডোজ আফটার মিলস। এটা যে কোনোদিন অ্যাক্টিভ স্টেজটা থাকে চলবে। অ্যাক্টিভ স্টেজ চলে গেলে তাকে 3 থেকে 5 মিলিগ্রাম করে অ্যাসপিরিন প্রতি কেজিতে ডিভাইডেড ডোজে, এটা চলবে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। আচ্ছা, একটা থার্ড একটা ওষুধ, এটা মিথাইল পিডোসোলিডও শুরু করা যেতে পারে। এই চিকিৎসা শুরু করলে সাধারণত এই বাচ্চাগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, অনেক কমে যায়। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শায়লা নাসরিন, শিশুদের জন্য, বয়স্ক এবং গর্ভবতী নারীর জন্য ছোট্ট করে একটু বলবেন আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? হ্যাঁ, এই সময় প্রথমে বলবো যে ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর ফুড ডাইভার্সিটি, বৈচিত্র্যময় খাদ্য খেতে হবে, কারণ এখন কিন্তু আম কাঁঠালের সিজন। এখান থেকে আমরা ভিটামিন এ, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি, যেটা আমাদের খুব সহজলভ্য, কম দামে, কম খরচে। সেক্ষেত্রে একটু নিজের নিরাপত্তা নিজে রাখবেন, এবং নিজে ঝুঁকির মধ্যে থাকবেন না, অন্যকে ঝুঁকিতে ফেলবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। জি, অসংখ্য ধন্যবাদ শায়লা নাসরিন। আমরা প্রফেসর মেজবা, আপনার কাছেও একই প্রশ্ন, পরামর্শটি। এটা একটা চ্যালেঞ্জিং ডিজিজ আমাদের জন্য, এটা সবাইকে মিলে, এবং ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেশন, অন্যান্য যারা আমরা আছেন, তাদেরকে মিলে কেউ কাউকে দোষারোপ না করে ভালো সমন্বয়ের মাধ্যমে এই কাজগুলি আমাদের করতে হবে। ডাক্তারদের ভয় পাইলে চলবে না। আজকে প্রায় 65 জন ডাক্তার আমার জানা মতে তাদের জীবন উৎসর্গ করেছে এটা চিকিৎসা করার জন্য। আমি প্রথমে শুরুতে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করতে পারি, শেষ মুহূর্তে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তাদের পরিবারবর্গের প্রতি আমার সহানুভূতি। এবং সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, এই সমস্ত পরিবারে যাদের, আমি একটা ফ্যামিলিকে জানি অ্যাট দ্য এজ অফ 46, তাই অনলি সান ক্লাস 6-8 পড়ে, তার মাদার একটা ক্যান্সার থেকে বেঁচে আছে, এই পরিবারকে কারা দেখবে? এই সমস্ত খুঁটে আমার মনে হয় সরকারের পক্ষ থেকে তাদেরকে এই দেখা উচিত। আর ডাক্তারদের জন্য যে জিনিস আমার একটু বক্তব্য আছে, সেটা হলো ডাক্তারদের
আরও ভালো ব্যবস্থা করতে হবে, থাকা খাওয়ার, তার পিপির ভালো ব্যবস্থা থাকতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয় কালকে পার্লামেন্টে একটা কথা বলেছেন যে ডাক্তাররা নাকি পিপি পড়তে পারে, সেই জন্য তাদের মৃত্যু হয়েছে। এই কথাটা তার সঙ্গে আমি একমত নই। ডাক্তার যদি পিপি শিখতে না পারে, এটার দায়িত্ব ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে পিপি শিখিয়ে তাদেরকে ওখানে পাঠানো দরকার ছিল, তারা কেন করার নেই এইটা বলা তার আমার কাছে মনে হয়, আমি ডাক্তার হিসাবে এটা আমি জনগণের কাছে আর একটা জিনিস ডাক্তারদের আমি জিম্বাবুয়ে এতে দেখলাম ডাক্তারদের অতিরিক্ত মানে এটা রিস্ক অ্যালাউন্স বলে একটা জিনিস তাদেরকে দেওয়া হয়েছে। এটা একটা ফ্রন্টে যুদ্ধ করতেছে, অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য মন্ত্রী মহোদয়রা তারা আপনার বাইরে থেকে যুদ্ধ করছেন। ফ্রন্ট যোদ্ধাদের রিস্ক বেশি, তাদের জন্য আমার মনে হয় সরকারকে আরও বেশি চিন্তা করতে হবে। তবে ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জয়ী হব এবং আমার দৃঢ় বিশ্বাস আমাদের সবাই আমরা ইনশাল্লাহ ভালোই থাকবো আশা করি। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য কামনা করছি এবং আমরা হয়তো এই রিস্কটা এই কোরবানির ঈদ পর্যন্ত, কোরবানির ঈদের ব্যাপারেও আমার একটু বক্তব্য ছিল, সবাই আপনার কম। এই যে কোরবানির ঈদে এত হাট বাজার, এই কোরবানির ঈদের আগে একটা কথা ইউজ করেছে স্বাস্থ্যসম্মতভাবে। এই স্বাস্থ্যসম্মতটা কিন্তু আমাদের কাছে এখনো বোধগম্য হয় নাই যে গরুর হাটে কিভাবে আপনি স্বাস্থ্যসম্মতভাবে আপনি করবেন। জি জি ধন্যবাদ। আপনি খুব চমৎকার কথা বলছিলেন, বেশ ইম্পর্টেন্ট যে তথ্যগুলো গুরুত্ব বহন করে সেই তথ্যগুলো আপনি দিচ্ছিলেন অধ্যাপক মেজবা, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন স্টুডিওতে আপনি অধ্যাপক ডাক্তার মেজবাউদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান শিশু বিভাগ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল, এবং একই সাথে আমাদের অনলাইনে যুক্ত ছিলেন শায়লা নাসরিন, হেড অফ নিউট্রিশন ICMH। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনি এবং আপনাদের সহযোগী যারা রয়েছেন তারা সবাই ভালো থাকবেন এবং সাধারণ মানুষের জন্য যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন সেভাবে সেবা দিয়ে যাবেন। দর্শক মণ্ডলী, আপনারা শুনছিলেন আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, আপনাদেরকে প্রতিপালন করার চেষ্টা করবেন এবং আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ATN বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।